আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বরাবরের মতো আজকে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আসলাম। এই বইটা আশা করি সবার কাছেই আছে। আসলে আমি ঢিলামি দিলে অনেক ঢিলামি দিতে পারি, ক্লাস নিলে অনেক ক্লাসই নিতে পারি। দেখেন, যারা 28 ব্যাচ আছেন এসএসসি এসএসসি যারা 28 ব্যাচ আছেন, আপনাদের কিন্তু বিশেষটা খুবই যে আপনারা কেউ ওই রকম ভাবে রেসপন্স দিতেছেন না। আর কয়জন অ্যাড হয়েছেন ওটাও আমি সঠিক জানি না, কারণ আমি গ্রুপ আরটা আসলে ওরকম কোনো রেসপন্স পাইতেছি না। দু একজন যাও অ্যাড হইতেছেন, আবার একাই লিভ নিতেছেন। আপনাদের জন্য আমার এই ফেসবুক গ্রুপটা খোলা হয়েছিল, আপনাদের জন্য। গ্রুপটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অ্যাড হবেন। তাহলে আর গ্রুপে আপনারা রেসপন্স করেন না। কয়জন অ্যাড হয়েছেন এটা আমি সঠিক জানি না। দু একদিন আমি ঢুকছিলাম, দু একদিন আগে দেখি যে আসলে কেউ নাই, যার কারণে আমি খুব বেশি ঢুকি না। আমার ঢোকার অতটা ইচ্ছা জাগে না, কারণ আপনারা যদি না থাকেন, গ্রুপটা খোলাই হচ্ছে আপনাদের জন্য। আপনারা বেশি বেশি গ্রুপটা শেয়ার করবেন, আপনারা অ্যাড হবেন, তাহলে আপনাদের ক্লাসগুলো আমি আরো খুব সুন্দরভাবে দেওয়ার ট্রাই করব। তাহলে আমরা আপনাদের যে গতি নামক অধ্যায়টা, এই অধ্যায়টা আমরা সম্পূর্ণ শেষ দিচ্ছিলাম। আজকে হচ্ছে আমরা বল অধ্যায়টা শুরু করব। আজকে আমরা বল অধ্যায় 3 আজকে আমরা শুরু করব। প্রথমে হচ্ছে আমাদের জড়তা। প্রথমে আমাদের এই বল অধ্যায়টা পড়ার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে জড়তা। জড়তা মানে কি? একটা বস্তু যে অবস্থায় আসছে, যেমন আমি দাঁড়ানো অবস্থায় আছি এরকম, আপনারা বুঝার অবস্থায় আছেন, বুঝতেছেন এরকম। তাহলে একটা বস্তু যে অবস্থায় আছে সে চায় আমি সবসময় এই অবস্থায় থাকি। এটা আমাদের ক্ষেত্রে কখন হয়? যখন আমরা ঘুমাতে যাই, ঘুমানোর সময় দেখবেন সকালে আর উঠতে মন চায় না, মনে হয় সারাদিন শুধু শুয়েই থাকি। এরকম মনে হয় না? অনেকেরই হয় এরকম। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই জড়তাটা খুব সুন্দরভাবে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে একটা মানুষ বা যে কোনো একটা প্রাণী অথবা যে কোনো একটা জিনিস যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায়, মানে সব সময় সে এই অবস্থায় থাকতে চায়। তার যে এই ইচ্ছা আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় জড়তা। আশা করি জড়তা আমি বোঝাইতে পারছি। এই জড়তা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তাটা কি? একটা বস্তু একদম স্থির অবস্থায় আছে, চিরকাল সে শুধু স্থির অবস্থাতেই থাকতে চায়, মানে স্থির অবস্থায় আছে, সবসময় স্থিরই থাকতে চায়, এটাকে বলা হয় স্থিতি জড়তা। আর একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, সবসময় গতিশীলই থাকতে চায়। সবসময় কি থাকতে চায়? গতিশীল অবস্থায় আছে, সে সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায়, এটাকে বলা হয় গতি জড়তা। আচ্ছা, গেল। তাহলে জড়তাটা কি ছিল? আই রিপিট, একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় জড়তা। জড়তা হচ্ছে দুই প্রকার, স্থিতি এবং গতি। যে বস্তু স্থির অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়, মানে সবসময় স্থির অবস্থায় থাকতে চায়, ওইটাকে বলা হয় স্থিতি জড়তা। আর যে বস্তু গতিশীল অবস্থায় আছে, সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায়, এটাকে বলা হয় গতি জড়তা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বলের ধারণা। জড়তা এবং বলের ধারণা এখানে দিচ্ছে হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আমার বই এতটা লাগে না, কারণ পড়াইতে পড়াইতে আমরা অভ্যস্ত, এখন আমাদের বই একদম মুখস্থ হয়ে গেছে। তাহলে শুধু আমরা টপিকটা শুধু আমি দেখবো, টপিক কি বিষয় আলোচনা, এতটুকু শুধু আমি দেখবো, সব বিষয় তো আর দেখার প্রয়োজন পড়ে না। তো বলের ধারণা, যার প্রয়োগের ফলে একটা স্থির বস্তু গতিশীল হয়, বা গতিশীল বস্তু গতির অবস্থার পরিবর্তন হয় অথবা স্থির হয়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় বল। অর্থাৎ একটা স্থির বস্তু আছে, সাপোজ একটা গাড়ি স্থির অবস্থায় আছে, আমি একটু এটার উপর একটা ধাক্কা প্রয়োগ করলাম, একটা বল প্রয়োগ করলাম, যার কারণে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। বা এটা তো আরো একটু কঠিন উদাহরণ হয়ে গেল, একটু সহজ উদাহরণ দিই। যেমন এই যে বইটা, গণিত বই, এটা আমাদের গণিত বই।
এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বই। এখানে কিন্তু আমি সব বই উপরে রাখছি, আপনাদের এখানে ফিজিক্স বই আমার এখানে আছে, হায়ার ম্যাথ বইও আছে। যাই হোক, এই যে বইটা এখানে আসছিল, এই বইটা আমি এখান থেকে নিয়ে এখানে রাখলাম আমি। তাহলে কি করলাম, আমি অবশ্যই এটার উপর একটা জিনিস প্রয়োগ করলাম। আমি এখানে আমি একটা জিনিস আমি প্রয়োগ করছি, যার কারণে এটা কিন্তু এটার জায়গার স্থানের পরিবর্তন করছে, মানে গতির পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু একসময় গতির অবস্থা, মানে গতিশীল হয়েই কিন্তু এখান থেকে এখানে আসছে। গতিশীল না হয়ে কি আসতে পারছে? গতিশীল না হয়ে আসতে পারে নাই। তো একটা বস্তু আমি যে জিনিসটা আমি প্রয়োগ করছি, যার প্রয়োগের ফলে, মানে যার প্রয়োগ মানে কি ব্যবহার, যে জিনিসটা আমি ব্যবহার করছি যার কারণে ওই বস্তুটা স্থান পরিবর্তন করছে অথবা গতির পরিবর্তন করছে। আগে ছিল গতিশীল, পরে আগে স্থিতিশীল, পরে কিন্তু গতিশীল হয়েই অন্য জায়গায় গেছে। আচ্ছা, তাহলে যার প্রয়োগের ফলে একটা স্থির বস্তু গতিশীল হয়, বা গতিশীল বস্তু স্থির হয়, বা একটা গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয়, এই বিষয়গুলাই হচ্ছে আমাদের বল। যার প্রয়োগের ফলে কাহিনীগুলা ঘটতেছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে বল। বল কি তাহলে আমরা এটা বুঝলাম। বল হচ্ছে আমাদের বল, হ্যাঁ বল আমাদের প্রথম সূত্র এখন আমরা জানবো, যে নিউটনের প্রথম সূত্র। বল তো আমরা বুঝলাম বল কি। বলের আমাদের বেশ কিছু প্রকার ভেদ আছে, ওইগুলো আমরা সামনে দেখবো, যখন ওই টপিকগুলো সামনে আসবে তখন আমরা আলোচনা করব। আর নিউটনের প্রথম সূত্র, মানে নিউটন এই যে একটা বস্তু গতিশীল অবস্থায় আছে এটা, বা স্থির অবস্থায় আছে এরকম গতির তিনটা সূত্র দিচ্ছে বিজ্ঞানী নিউটন। এই নামটা আপনারা শুনবেন, যেহেতু আপনারা সায়েন্স এর স্টুডেন্ট, আপনারা অবশ্যই এই নামটা শুনবেন, যে বিজ্ঞানী নিউটন তিনটা সূত্র দিচ্ছে একটা গতির উপর। কয়টা সূত্র দিচ্ছে? তিনটা। আমরা দ্বিতীয় অধ্যায়ে কোনটা পড়ছিলাম? দ্বিতীয় অধ্যায়ে পড়ছি হচ্ছে আমরা উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, বিজ্ঞানী গ্যালিলিও এটার উপর তিনটা সূত্র দিচ্ছে। সব জায়গায় তিনটা সূত্র। পদার্থ বিজ্ঞানের সূত্র মানে তিনটা করে সূত্র। পরন্ত বস্তুর সূত্র কয়টা ছিল? তিনটা। নিউটনের সূত্র কয়টা? তিনটা। আবার আরো যখন যাবেন তখন আরেকজন বিজ্ঞানী ওই হিসেব করছে, তিনটা করে সূত্র দিচ্ছে। সবসময় যে কোনো একটা বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানের সূত্র দিচ্ছে মানে কি তিনটা করে সূত্র দিচ্ছে। নিউটনের সূত্র কয়টা? তিনটা। কেপলারের সূত্র কয়টা? তিনটা। পরন্ত বস্তুর সূত্র কয়টা? তিনটা। গ্যালিলিও সূত্র কয়টা? তিনটা। সব হচ্ছে তিনটা। আপেক্ষিকতার সূত্র আইনস্টাইন দিছে, আইনস্টাইন কি করছে? আপেক্ষিকতার সূত্র দিচ্ছে, ওইখানে কয়টা? তিনটা। মানে পদার্থ বিজ্ঞানের সূত্র মানে হচ্ছে তিনটা। আচ্ছা, যাই হোক, তাহলে সে প্রথম যে সূত্রটা দিচ্ছে বিজ্ঞানী নিউটন, সে বলছে একটা স্থির বস্তু, একটা বস্তু স্থির অবস্থায় আছে। দেখেন এইটা সূত্র আমরা দিলেও জানি না দিলেও জানি, কারণ একটা বস্তু স্থির অবস্থায় আছে, আমি যদি বল প্রয়োগ না করলি, আমি যদি এটার উপর কোনো বল প্রয়োগ না করি, তাহলে ওই বস্তুটা সবসময় স্থির অবস্থাতেই থাকবে। একটা বস্তু এখানে আছে, আমি কিন্তু শুধু লেকচার দিতেছি, আমি কিন্তু কোনো কিছু লিখতেছি না। আপনারা শুধু একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই বুঝবেন। কি কথা তাহলে বললাম? একটা বস্তু স্থির অবস্থায় আছে, বলছে যে ওই একটা স্থির বস্তু আছে, আমি যদি ওটার উপর বল প্রয়োগ না করি তাহলে ওটা সবসময় স্থিরই থাকবে। আর একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, ওইটার উপর যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে ওইটা সবসময় গতিশীল অবস্থায় একই সরলরেখা বরাবর কি হতে থাকবে? একই বেগে চলতে থাকবে। এটা হলো বিজ্ঞানী নিউটন প্রথম এই সূত্রটা দিচ্ছে। এখন এই সূত্রটা থেকে আমাদের কিসের ধারণা পাওয়া যায়? তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের জড়তার সাথে রিলেটেড। কারণ জড়তা তো আমাদের ওইটাই ছিল যে স্থির অবস্থা আছে সবসময় স্থিরই থাকতে চায়, গতিশীল অবস্থা আছে গতিশীলই থাকতে চায়। তাহলে এই নিউটনের প্রথম সূত্র থেকে আমাদের কিসের ধারণা পাওয়া যায়? জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে আমাদের কিসের ধারণা পাওয়া যায়? জড়তার উদাহরণ। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে তাহলে একটা গতিশীল বস্তু যে একা আমরা দেখি যে একটা বস্তু একা স্থির হয়ে গেল, এরকম আমরা দেখতে পাই না যে একটা বস্তু স্থির অবস্থায় স্থির হয়ে গেল, কিন্তু ওটা কিন্তু আসলে একটা বল প্রয়োগ করা হয়েছে, তার কারণে ওটা স্থির হয়েছে। ওইটাকে বলা হয় ঘর্ষণ বল। এই যে মসৃণ অমসৃণ, যত অমসৃণ হবে, যত অমসৃণ হবে ওটাতে তো বেশি ঘর্ষণ বল অনুভব করবে। ঘর্ষণ বল আমাদের সামনে আছে, এই ঘর্ষণ বল বা বাধা দানকারী একটা বল আছে আমাদের, মানে বস্তুটা যেদিকে আসতেছে ওটার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করা হয়, যেটা বাতাসের কারণে হয় বা বিভিন্ন কিছুর কারণে এরকম হয়ে থাকে। যেমন যে আবহাওয়া যে চলাচল করতেছে, আবহাওয়ার কারণে, আবার বিভিন্ন যে স্থানের কারণে, আবার যে মাটির কিছু ঘর্ষণ আছে, এগুলোর কারণে কি হয়? একটা বল তৈরি হয় ওখানে। ওই বলটার কারণে একটা গতিশীল বস্তু কি হয়ে যায়? স্থির হয়ে যায়।
আর যদি এরকম কোনো বাধা দানকারী কোনো বল বা কোনো প্রকার ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থায় থাকতো। পৃথিবীর বাইরে যদি একটা বস্তু চলে যায়, যেমন সেক্ষেত্রে কোনো বাধা দানকারী কোনো বল নাই, তাহলে বল ক্রিয়েট করেছে মানে ওটা অনন্তকাল কি হতে থাকবে, চলতে থাকবে। এরকম একটা কথা আছে। যাই হোক, একটা স্থির বস্তু স্থির অবস্থায় আছে, চিরকাল সেই অবস্থায় থাকে, এটাকে বলা হয় জড়তা। আর এটা ধারণা পাওয়া যাচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে। তো আমরা জড়তার উদাহরণ প্রথম সূত্র থেকে আমরা পাইলাম। বিজ্ঞানী নিউটন খুব স্পষ্টভাবে বলে গেল যে একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ না করলে সবসময় স্থির অবস্থায় থাকবো, আর বল প্রয়োগ মানে গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থায় একই সরল রেখা বরাবর একই বেগে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। এবং বলের ধারণা কি ছিল, যার প্রয়োগের ফলে মানে ওই যে বললাম যে বল প্রয়োগ না করলে সে ওটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, এটা বিজ্ঞানী নিউটন বলছে। তার মানে কি, বল প্রয়োগ করলে আর ওই অবস্থা থাকবো না, বল প্রয়োগ করলে ওটার অবস্থা একটা পরিবর্তন ঘটবো। যার প্রয়োগের ফলে ওই জিনিসটার পরিবর্তন ঘটতেছে, স্থানের পরিবর্তন করতেছে, গতির পরিবর্তন করতেছে, এই জিনিসটাকে বলা হবে বল। আচ্ছা গেল। তাহলে আমরা বল সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা আমরা পাইলাম নিউটনের প্রথম সূত্র, এবং জড়তা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা জড়তা, নিউটনের প্রথম সূত্র, এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। এখানে আপনাদের একটা গ্রাফ দিছে, এই গ্রাফটা একটু মনে হয় আলোচনা করা প্রয়োজন, একটু আলোচনা করে দিই। এখানে একদম আপনাদের বই, যেটা 26-এর বই, 26 সালের বই, এটা 65 নম্বর পৃষ্ঠা যদি আপনারা একটু বের করেন, এখানে দেখবেন যে চিত্রের গ্রাফ দুটিতে সময়ের সাথে সরণ ও বেগের মান দেখানো হয়েছে, কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে ব্যাখ্যা করো, মানে কোথায় কোথায় বল প্রয়োগ করা হয়েছে। তো আপনি যদি একটু করেন, দেখেন যখন সে T1 আসলো শুরুতে, তখন এর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। যখন সে T1 আসছে তখন তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, তার কারণে সে একটা সরলরেখা বরাবর চলতেছিল। তখন কিন্তু সে উপরের দিকে গেছে, তার মানে কি, তার মানে তার উপর ওইখানে বল প্রয়োগ করা হয়েছে। আবার যখন T2 সরাসরি উপরে আসলো, তখন তার উপর আবার আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে ওই বাঁকা অবস্থা থেকে আবার সোজা হয়ে গেছে। তাহলে কি তার গতিটার পরিবর্তন হয়েছে না, গতিটার পরিবর্তন হয়েছে। তার মানে T1 যখন আসলো তখন একটা বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে সে উপরমুখী ওড়া শুরু করছে, ঊর্ধ্বমুখী। আবার যখন T2 আসলো তখন তার উপর আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, তখন সে একদম সমবেগে কি হয়েছে, চলতে থাকছে। যাই হোক, এই বিষয়গুলো একটু এখানে আছে। তাহলে বল হচ্ছে নিউটনের প্রথম সূত্রের প্রথমবার বল শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বল বলতে আমরা কি বুঝি সেটা এখনো বলা হয়নি। আসলে নিউটনের প্রথম সূত্রটায় বলের সংজ্ঞা হতে পারে যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে, আর গতিশীল বস্তু বেগের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আমি খুব স্পষ্টভাবে বলছি। তার মানে আপনারা একদম 67 পৃষ্ঠার যে করতে পারি পর্যন্ত এই বিষয়গুলো আপনারা পারবেন। আপনারা জানেন আমি শুরু করলে আর ক্লাস শেষ করতে চাই না, অনেকটুকু আসলে আলোচনা করতে মন চায়। তো আমরা মাত্র 3টা ক্লাসের মাধ্যমে দেখেন গতি শেষ করছি, মাত্র 3টা ক্লাস। অন্য কোনো স্যার এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না, অন্য কোনো স্যার এত ডিটেলসও বুঝাবে না, বা আমার কিন্তু সময়ও কম লাগতেছে, একটু ডিটেলস বোঝানোর ট্রাই করতেছি, সাথে দেখেন একটু তাড়াতাড়ি কিন্তু শেষ হচ্ছে। আচ্ছা, তাহলে মৌলিক বলের প্রকৃতি। তাহলে মৌলিক বল কয়টা? মৌলিক বল হচ্ছে 4টা। মৌলিক বলের প্রকৃতি অর্থাৎ যে বলকে বিভক্ত করলে ওই বল ছাড়া অন্য কোনো বল পাওয়া যাবে না। মৌলিক মানে কি? মৌলিক আমরা সংখ্যাও জানি যে মৌলিক সংখ্যা, এটা কি মানে ওইটাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা তারা ভাগ করা যাবে না। তাহলে যে সময় বা কোনো একটা পদার্থের ক্ষেত্রে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। এটাকে মৌলিক পদার্থের আরেক নামই হচ্ছে মৌল।
এটা আমরা রসায়নে দেখি। পদার্থের ক্ষেত্রে এখানে মৌলিক বল, মৌলিক বল মানে কি, ওইখানে শুধু ওই বলটাই কাজ করবে, ওইখানে শুধু ওই বলটাই কাজ করবে, এর বাইরে অন্য কোনো বল কাজ করবে না। তাহলে এখানে আপনারা একটু পড়বেন। আচ্ছা, সাম্যাবস্থা সাম্যাবস্থা এর আগ পর্যন্ত আমি একটু আলোচনা করে আজকের ক্লাসটি সমাপ্ত করি। তাহলে মহাকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বল আমরা কিভাবে বুঝবো, এখানে খুব সুন্দরভাবে মানে পৃথিবীর যে কোনো দুইটা বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে, যে কোনো প্রকার দুইটা বস্তু হতে পারে, পৃথিবীর যে কোনো প্রকার দুইটা বস্তু, যেমন দুইটা কলম হতে পারে, এই যে এই দুইটা কলমও একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এরকম এই কলম এই বোর্ডকে আকর্ষণ করতেছে, এই আমাকে এই টুপি আকর্ষণ করতেছে, এই বোর্ড আকর্ষণ করতেছে, অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে একটা বলে আকর্ষণ করতেছে। এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল এটা বলা হয়। মহাকর্ষ বলটা আসলে এখানে আপনারা স্পষ্টভাবে মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীতে কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে। অর্থাৎ আমরা যদি একটা লাফ দিলে দেখবেন আবার আমরা পুনরায় নিচের দিকে আইসা পড়ি। কেন নিচের দিকে আইসা পড়ি এটা বলেন তো? আমরা লাফ দিলাম তো একদম উপরে চলে যায় না কেন, বা আবার নিচে ফিরে আসি কেন? এটা ধরেন যে এটা গেল একদম 10 তলা বা 20 তলা ছাদ থেকে যদি কেউ পড়ে যায়, তাহলে সে উপরের দিকে যায় না, নিচের দিকে চলে আসে। এই নিচের দিকে চলে আসলো কেন, উপরের দিকে গেল না কেন? এটা এরকম একটা গল্প কিন্তু আছে। বিজ্ঞানী নিউটনের মাথায় একটা আপেল পড়ছিল, তখন সে দেখছে যে হ্যাঁ আসলে আপেলটা নিচের দিকে পড়লো কেন, উপরের দিকে গেল না কেন। এরকম একটা কথা আছে না, এটা আপনারা অনেকেই জানেন। এটার কারণ হচ্ছে এই মহাকর্ষ বল। এটার কারণ কি হচ্ছে, মহাকর্ষ বলের কারণে এই জিনিসটা ঘটতেছে। অর্থাৎ এই ওই বস্তুটাকে কি করতেছে, পৃথিবী কি করতেছে, একটা বলে আকর্ষণ করতেছে, এবং ওই আপেলটাও কি করছিল, ওই পৃথিবীকেও সমান বলে আকর্ষণ করতেছে। পৃথিবীটা ওই বলের দিকে গেল না কেন, বা ওই বলটা এদিকে আসলো কেন? এটার কথা হচ্ছে কারণ ওই আপেলের ভর কি একদম খুবই নগণ্য, কার তুলনায়, পৃথিবীর ভরের তুলনায়। মানে সবাই আমরা সমান বলে, প্রত্যেকটা বস্তুকে আমরা সমান বলে আকর্ষণ করতেছি। পৃথিবী আমাকে যে বলে আকর্ষণ করতেছে, আমিও পৃথিবীকে সেই বলে আকর্ষণ করতেছি, এবং আমি এই বোর্ডকে সেই সমান বলে আকর্ষণ করতেছি। প্রত্যেকটা বলকে আমরা মানে বস্তুকে সমান বলে আকর্ষণ করতেছি, কিন্তু যার ভর বেশি আমরা সেই দিকে অগ্রসর হই। বুঝতে পারছেন? মানে দেখেন আমরা সবকিছু কিন্তু নিচের দিকে পড়তে দেখি। নিচের দিকে কেন পড়তে দেখি? কারণ নিচে যে এটা ভূপৃষ্ঠ মানে পৃথিবীর ভরটাই সব থেকে বেশি। পৃথিবীর ভর হচ্ছে সব থেকে বেশি। এই কারণে প্রত্যেকটা বস্তু আমরা নিচের দিকে পড়তে দেখি, কারণ পৃথিবীর ভরটা বেশি দেখে আমরা ওইদিকে সবকিছু অগ্রসর হতে দেখি। পৃথিবীর ভরের তুলনায় আরো বেশি ভর এরকম কোনো বস্তু কি আছে পৃথিবীর উপরে নাই। এই কারণে আমরা এদিকে থেকে আমরা সরাসরি এদিকে যাইতে দেখি না। এদিকে যাইতে দেখছি কখনো, উপরের দিকে যাইতে দেখি না, নিচের দিকে যাইতে দেখছি সবসময়। এটার কারণ হচ্ছে মহাকর্ষ বল। এখানে আমাদের কিছু কথা আছে যে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমাদের 4টা বল আছে: মহাকর্ষ, তড়িৎচুম্বকীয়, দুর্বল নিউক্লিয় এবং সবল নিউক্লিয়। এই 4টা বল দেখেন, এগুলো আপনারা অবশ্যই পড়বেন, কোনটার পাল্লা কি হবে। আচ্ছা, 4টা প্রকার আগে আমরা আলোচনা করি। মহাকর্ষ বল জিনিসটা আমরা বুঝছি। এরপর তড়িৎচুম্বকীয় বল, তড়িৎ ক্ষেত্র, কারেন্টের হিসাব আছে এখানে। তো কারেন্টের বিষয়গুলা, সুইচ এবং তামার তারগুলা, এই বিষয়গুলা এগুলা যারা একে অপরকে যে বলে আকর্ষণ করে বা এরকম কোন একটা কিছু, ওইটা হবে আমাদের তড়িৎচুম্বকীয় বল। অর্থাৎ তড়িৎ মানে কি করবে, চুম্বকের মতো একটা তড়িৎ আর একটা তড়িৎকে আকর্ষণ করবে, এরকম। খুব সহজ কথা এটা। আর এটা হচ্ছে এটা কি, এই যে
মহাকর্ষ বলের তুলনায় কিন্তু এটা শক্তিশালী হবে। মহাকর্ষ বলের তুলনায় তড়িৎচুম্বকীয় বল 10⁻36 গুণ, আর আমরা পড়ছি হচ্ছে 39 গুণ। তাহলে বুঝতে পারেন 10⁻36 থেকে 10⁻39 এত গুণ কি শক্তিশালী। সব থেকে দুর্বল বল কোনটা? দেখেন এরপরে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এটাকে দুর্বল বলা হয় কারণ এটি তড়িৎচুম্বকীয় বল থেকে দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। মহাকর্ষ একটি তড়িৎচুম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা নির্গত হয়। তেজস্ক্রিয় যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি নির্গত হয়। আচ্ছা, বের হয় সেটার কারণ কোন বলের কারণে এই বিটা রশ্মিটা নির্গত হচ্ছে? যে বলের কারণে, তাহলে এই বলটা কিসের জন্য দায়ী? এই বলটা হচ্ছে, এই দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন যে হচ্ছে, বিটা রশ্মি বের হচ্ছে, এটার জন্য দায়ী। তাহলে দুর্বল নিউক্লিয় বল আমরা এতটুকু পড়বো। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল, অর্থাৎ সবথেকে শক্তিশালী বল যেটা, সবথেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল, যার মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ শক্তিশালী। আমাদের একটা শক আছে, এই 4টা বলের আমার একটা শক আছে। এই শকটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন। এটা আপনাদের আমি কি করব, এটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব। এই 4টা বলের আমার একটা শক আছে, এই শকটা আমার অবশ্যই পারতে হবে। মানে সব থেকে দুর্বল বল কেনা এটা আমার জানতে হবে। সব থেকে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, এর থেকে শক্তিশালী দুর্বল নিউক্লিয় বল, এর থেকে শক্তিশালী তড়িৎচুম্বকীয় বল, এর থেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻, এটা কত গুণ মনে হয়, মানে কার পাল্লা কতটুকু, পাল্লা মানে হচ্ছে এটা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে কাজ করতে পারে, এটা কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত, কতটুকু জায়গা জুড়ে সে কাজ করতে পারে, এটা হচ্ছে পাল্লা। আর মহাকর্ষ বলের তুলনায় কোনটা কত গুণ শক্তিশালী, মহাকর্ষ বলের তুলনায় কোনটা কত গুণ শক্তিশালী এটা পারবো। এবং কোন বল কোন কণার জন্য দায়ী, মানে কিসের জন্য দায়ী, কোনটা কিসের জন্য দায়ী। এরপর যে কোনটা কোন কণার বিনিময়ে গতিশীল হয়, কোনটা কোন কণার বিনিময়ে গতিশীল হয়, এরকম বেশ কিছু জিনিস। মানে পাল্লা, কোনটা কত গুণ শক্তিশালী, কোনটা মানে এই বিষয়গুলো, কোনটা কোনটার বিনিময়ে গতিশীল হয়, কোনটা কিসের জন্য দায়ী, এরকম বেশ কিছু বিষয় একটা শখ আকারে আমার মুখস্থ করতে হবে। ওই শখটা যদি আমরা মুখস্থ করতে পারি এবং দু একটা করে যদি আমরা উদাহরণ পারি যে মহাকর্ষ বল মানে কি, মহাকর্ষ বল মানে হচ্ছে যে কোনো পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে, অথবা পৃথিবীর সাথে বস্তুর মহাকর্ষ বল হতে পারে, তো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। আর এটার একটা রূপ হচ্ছে সবল নিউক্লিয় বল, কারণ পৃথিবীর সাথে বস্তুর যে আকর্ষণ বল এটাকে আমরা সবল নিউক্লিয় বলও বলতে পারি। তো এরকম বিষয়গুলো আসলে কোনটা কোন প্রকার বল, এই বিষয়গুলো আমরা জানার পরে কোনটার পাল্লা কি, কোনটার বিস্তৃতি কতটুকু, কোনটা কোন কণার বিনিময়ে গতিশীল হয়, এই বিষয় কয়েকটা আমরা জানবো। এরপর হচ্ছে একদম শুরু থেকে যেটা আলোচনা করলাম জড়তা, জড়তার প্রকারভেদ, এরপর হচ্ছে বল, নিউটনের প্রথম সূত্র, এই বিষয় কয়েকটা আমরা আলোচনা করব, মানে আলোচনা করছি অলরেডি। এই যে টপিকটুকু আমি আলোচনা করলাম এটুকুর সামারি আমি গ্রুপে দিয়ে দিব। এটুকুর কি একদম সামারি, মানে সামারি বলতে কি বোঝায়, মানে আমি যতটুকু আলোচনা করছি যেমন ওইখানে শুধু ওই মূল কথাটুকুই থাকবে, যেখানে শুধু মূল কথাটুকুই থাকবে। যেমন বলের সংজ্ঞাটা দিব, এরপর জড়তার সংজ্ঞা দিব, জড়তার দুইটা প্রকারভেদ ওইটা একটু সংজ্ঞা দিব, আবার যেগুলোর একটু উদাহরণ লাগে একটু উদাহরণ দিব, নিউটনের প্রথম সূত্র দিব, এরপরে এই হচ্ছে মৌলিক বলের 4টা প্রকারভেদ, 4টা কোনটা কি, 4টার কোনটা কি সেটা দিব, এরপর হচ্ছে ওই শখটা দিব। এতটুকু আপনারা মানে প্রত্যেক দিন আমি যতটুকু ক্লাস নিতেছি অতটুকুর সামারি, আমি যতটুকু ক্লাস নিব, আপনি যদি ক্লাসটা না করে শুধু ওই সামারিটা ফলো করেন তাহলেও অনেক কিছু শিখতে পারবেন। ওই সামারিটুকু যদি আপনি বাসায় নোট করতে পারেন, পরীক্ষার আগের দিন যদি রিভিশন দিয়ে যান
তারপরেও মোটামুটি এমসিকিউ বলেন, সৃজনশীল বলেন, সৃজনশীলেও আপনি মিনিমাম মানে এ প্লাস পাবেন আর কি, এ প্লাস পাবেন। তো যাই হোক, এই ক্লাসগুলো আমি একটু খুব সুন্দরভাবে নেওয়ার ট্রাই করি, আর আপনারা অবশ্যই করবেন আশা করি। তো ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।